আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক, অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আজকে অথেন্টিক মডেল টেস্টের ইংলিশ পার্ট নিয়ে। ওকে। তো আজকে অথেন্টিক মডেল টেস্টের ২১ নং মডেল টেস্টের ইংলিশ পার্টটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো আপনারা কোয়েশ্চেনগুলো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ওকে, আমরা অথেন্টিক মডেল টেস্টের ২১-এ চলে আসছি। মডেল টেস্ট ২১-এ। ওকে, তো ২১ নং থেকে কিন্তু ইংলিশ পার্টটা শুরু হয়। ঠিক আছে? ২১ থেকে ৪০ নং পর্যন্ত। তো ২১ নংয়ে লেখা আছে যে কি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ সিঙ্গুলার। এই যে এখানে নাইফ শব্দটি, মাইস শব্দটি, ক্রাইসিস, অপটিমা, এখানে সিঙ্গুলার কোনটা? ঠিক আছে? আমরা সহজে মাথায় রাখবো, এখানে নাইফ শব্দ, মাইস, ক্রাইসিস, অপটিমা। ক্রাইসিসের সিঙ্গুলার হলো ক্রাইসিস, মাইসের হলো মাউস, মাইস, অপটিমাম, অপটিমা। ঠিক আছে? এখানে নাইফের প্লুরাল হচ্ছে নাইফস, নাইফের প্লুরাল হচ্ছে নাইফস। তো সুতরাং নাইফটা এখানে সিঙ্গুলার। নাইফ হলো কি এখানে অ্যান্সার সিঙ্গুলার। তাহলে ২১ হচ্ছে ক। ২২ নাম্বার, অ্যাজ দ্য সান আই ডিসাইডেড টু গো আউট। অর্থাৎ খেয়াল করতে হবে আপনি, যদি প্রথম অংশটাতে এখানে কি দেওয়া আছে, ফিল ইন দ্য গ্যাপস পূরণ করতে হবে। দ্বিতীয় অংশটা আপনি একটু পড়ুন, প্রথমটা একটু রাখেন এখন। আই ডিসাইডেড টু গো আউট, আমি সিদ্ধান্ত নিয়েছি বাইরে যাব। ঠিক আছে? তো প্রথম অংশে কী আছে তাহলে, অ্যাজ, যেহেতু দ্য সান, সূর্যটি কী হয়েছে এখানে, সবগুলো কিন্তু শোন, হ্যাজ শোন, শাইন, শাইনস, ওয়াজ শাইনিং। এখানে সোজা বিষয় হচ্ছে কমার পরে দেখেন এখানে আই ডিসাইডেড পাস্ট ইনডেফিনিট টেন্স দেওয়া আছে। সুতরাং পরের অংশ যেহেতু পাস্ট টেন্স, আগের অংশ কী হয়ে যাবে, পাস্ট টেন্স হয়ে যাবে। এখন পাস্ট টেন্স কোনটা আছে, কোনটাতে আছে, এ ওয়াজ শাইনিং এটাতে আছে। ঠিক আছে? সুতরাং ২২ হচ্ছে ঘ। ঠিক আছে? ২৩ নাম্বার, বোল্ড। বোল্ডের মিন আপনারা সবাই জানেন, বোল্ড মানে হচ্ছে ব্রেভ, বোল্ড মানে হচ্ছে সাহসী, সাহসী মানে হচ্ছে ব্রেভ। ২৪ নাম্বার, লেটস মিট। 8 o'clock, 8 o'clock এটা একটা সময়, 8 o'clock কি, এটা একটা সময়কে নির্দেশ করাচ্ছে। 8 o'clock একটা সময়কে নির্দেশ করাচ্ছে। আপনারা জানেন সময়ের আগে কি বসে, অ্যাট বসে, সময়ের আগে কি বসে, অ্যাট বসে, এবং ছোট স্থানের আগে কি বসে, অ্যাট বসে। তারপর আপনাদের এগুলো আমি বলি, ইন কোথায় বসে, কোনো জিনিসের মাঝখানে ইন বসে এবং বড় স্থানে ইন বসে, এবং কি মাস এবং বছর আগে ইন বসে। ফর কিসের অর্থে ব্যবহার হবে, ফর জন্য অর্থে ব্যবহার হবে, কোনো জিনিসের জন্য অর্থে ব্যবহার পর হবে। ঠিক আছে? আর অনটা কোথায় হবে, অন হবে দিন এবং তারিখের পূর্বে অন বসে, দিন এবং তারিখের পূর্বে অন বসে, এবং কোনো জিনিসের উপর যদি লেগে থাকে বোঝায় তখন সেটাতে অন বসে। ঠিক আছে? ২৫ নাম্বার, নো ওয়ান ক্যান, নো ওয়ান ক্যান ডিনাই দ্যাট হি ইজ ক্লেভার। এটা বিভিন্ন পরীক্ষায় অনেক অনেক আসে, ২৫ নাম্বার প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় অনেক অনেক আসে। নো ওয়ান ক্যান ডিনাই, নো ওয়ান ক্যান ডিনাই দ্যাট হি ইজ ক্লেভার। ওকে, ২৬ নাম্বার, ২৬ নাম্বারে আমরা একটু ভালো করে দেখব। ২৬ নাম্বারে কি বলছে, ২৬ নাম্বারে বলছে যে কি, চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স। এখানে ইনকারেক্ট সেন্টেন্সটি বের করতে হবে। ২৬ নাম্বারে বলছে ভুল যে বাক্যটি আছে সেটি বের করতে হবে। খেয়াল করি আমরা, ক নাম্বারে লিখছে শি ইজ কনসিডারিং নট গোয়িং। শি ইজ কনসিডারিং নট গোয়িং। আপনি সেন্টেন্সের প্যাটার্ন বুঝতে হবে। আসলে ব্যাপারটা হলো কি, আমরা অনেকে দেখা গেছে কি শুধু মডেল টেস্ট বইটা নিয়ে শুধু প্র্যাকটিস করতেছি, কিন্তু বেসিক গ্রামারটা নিজেরা পড়ে নেয়। তো বেসিক গ্রামারটা যদি আপনি নাই পড়েন তাহলে আপনার জন্য কিন্তু খুবই, খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। আপনি সাবজেক্টের পরে কি ভার বসে, এটা কোন টেন্সে বসছে, টেন্স যদি না চিনেন, বা পার্সনগুলো ঠিকমতো না চিনেন, বা ভার্বের সাথে কখন এস বা ইয়েস যুক্ত করবেন, বেসিক জিনিসগুলো যদি না চিনেন তাহলে আপনার জন্য অনেক অনেক কষ্ট হয়ে যাবে কোশ্চেন বোঝা। ঠিক আছে? তো এখানে ২৬ নাম্বারে ওরা বলছে যে কি ইনকারেক্ট কোনটা বের করতে। প্রথমটা বলছে শি ইজ কনসিডারিং নট গোয়িং। ঠিক আছে? আই এনজয় টকিং টু ইউর ফাদার। আমি তোমার বাবার সাথে কথা বলে খুব আনন্দ পেয়েছি। দ্য পেপার ওয়াজ মেড ফ্রম উড। কাঠ থেকে কী হয়, পেপার তৈরি হয়, কাগজ তৈরি হয়। আই ডোন্ট মাইন্ড ওয়েটিং। আমি অপেক্ষা করতে কিছু মনে করব না। খেয়াল করুন, আমি লাস্ট থেকে আসি, ডি থেকে, আই ডোন্ট মাইন্ড, এই যে ডি থেকে আসতেছি, আই ডোন্ট মাইন্ড ওয়েটিং, আমি অপেক্ষা করতে বলবো না। কেননা মাইন্ড শব্দটি এমন একটি শব্দ, এর পরে সর্বদা বারবার সাথে কী হবে, আইএনজি হবে। মাইন্ড শব্দটি এমন একটি শব্দ, এর পরে বারবার সাথে কী হবে, সর্বদা আইএনজি যুক্ত হবে। ঠিক আছে? সুতরাং এটা হলো কারেক্ট। তারপরে দ্য পেপার ওয়াজ মেড ফ্রম মানে হচ্ছে কোনো জিনিস থেকে গঠিত হওয়া, মেড ফ্রম, মেডের পরে ফ্রম কখন হবে, কোনো জিনিসের অর্থে কী হবে, কোনো জিনিস থেকে গঠিত হয়েছে, তাহলে এটাও কারেক্ট। ইনজয়েড এমন একটি শব্দ, এরপরে কী হবে, বাবার সাথে আইএনজি যুক্ত হবে। আই এনজয় টকিং টু ইউর ফাদার। আমি তোমার বাবার সাথে কথা বলে আনন্দ ফিল করেছি। তারপর শি ইজ কনসিডারিং নট গোয়িং, শি ইজ কনসিডারিং, এই সেন্টেন্সটা ভুল আছে। ঠিক আছে? কনসিডারিং এই সেন্টেন্সটা দিয়ে ভুল আছে। ঠিক আছে? এখন ভুলটা কীভাবে ধরবেন আপনি খেয়াল করুন। শি ইজ কনসিডারিং নট গোয়িং মানে সেন্টেন্সটা কেমন, বা শি ইজ গোয়িং হতে পারতো, বা শি ইজ কনসিডারিং নট গোয়িং, মানে মিলতেছে না সেন্টেন্সটা। ঠিক আছে? আর দেখবেন কনসিডার এমন একটা ভার্ব, এর পরে ভার্বের সাথে কী হবে, আইএনজি হবে। কিন্তু এখানে যদি বি ভার্ব না, তো শি কনসিডার্ড গোয়িং এভাবে দিলে সেন্টেন্সটা ঠিকঠাক হইতো। তাহলে অন্য তিনটা যেহেতু ভুল আছে, এটার মধ্যে আপনি কিছুটা ব্যামিল পাচ্ছেন বা খুঁজে পাচ্ছেন না, ভুল দেখা যাচ্ছে, তাহলে আপনি ২৬-এর কটাই হচ্ছে আপনার ভুল অ্যান্সার। তারপরে
27 হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ টু গেট অ্যালং উইথ, টু গেট অ্যালং উইথের প্রকৃত অর্থটা কি? সুতরাং কথা হচ্ছে টু গেট অ্যালং উইথ এটা একটা ফ্রেজ সম্পর্কে আপনারা সকলেই ভালো একটা ধারণা আছে, ভালো ধারণা আছে। প্রেস এবং ক্লজ হলো কি বাক্যাংশ, বাক্যের একটা অংশ, পুরো একটা সেন্টেন্স থাকবে, এটার মধ্যে বাক্যাংশ যদি থেকে থাকে, সাবজেক্ট এবং ভার্ব যদি থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে ক্লজ। আর বাকি যে ছোটো ছোটোগুলো আছে যেমন অ্যাট নাইট, ইন দ্য মর্নিং, তারপর হচ্ছে টু গেট অ্যালং উইথ, তারপর হচ্ছে বাক্যের শেষে ছোটো ছোটো ওয়ার্ডগুলো বসে, যেমন শি প্লেইজ ইন দ্য মর্নিং, এই যে ইন দ্য মর্নিং এটা একটা ফ্রেজ, মানে শুধু সাবজেক্ট এবং ভার্ব না থাকলে সেটা ফ্রেজ হয়ে যাবে। টু গেট অ্যালং উইথ এটা একটা কি ফ্রেজ এবং ইডিয়মস, ঠিক আছে। এবং এটার অ্যাকচুয়াল মিনিংটা কী হতে পারে? টু গেট অ্যালং উইথ, খেয়াল করুন, টু গেট অ্যালং উইথ, ঠিক আছে। এখন আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে টু ওয়াক এটা মানে কি হাঁটা, এটা মানে কি হাঁটা, নাকি এটা মানে টু অ্যাডাপ্ট একসাথে হওয়া, টু অ্যাডজাস্ট, টু অ্যাকম্পানি মানে সঙ্গী হওয়া, অ্যাডাপ্ট মানে যুক্ত হওয়া, অ্যাডজাস্ট মানে একসাথে হওয়া, টু ওয়াক মানে হাঁটা, টু গেট অ্যালং উইথ মানে হচ্ছে টু অ্যাডজাস্ট, টু গেট অ্যালং উইথ মানে হচ্ছে টু অ্যাডজাস্ট, টু গেট অ্যালং উইথ মানে হচ্ছে টু অ্যাডজাস্ট। তারপরে 28 নাম্বার, দ্য পিপল হু ক্যারি মানুষেরা যারা ক্যারি কফিন অ্যাট এ ফিউনারাল আর কল্ড, মানে হচ্ছে, মানে ব্যাপারটা কি বোঝাচ্ছে এখানে, যে মানুষেরা কফিন মানে অর্থাৎ কফিন অ্যাট এ ফিউনারাল মানে শোকসূচক যে কফিনগুলা তারা কি করে ক্যারি করে, তাদেরকে কি বলা হয়, বা শোকসূচক যে অর্থাৎ মানুষ মারা যাওয়ার পরে যে কি করা হয়, মানুষের লাশ যেটা মুর্দা থাকে ওইটা যারা কি করে, যারা বহন করে, তাদেরকে কি বলা হয়, ফেলাভিয়ার্স। এই যে সি নাম্বার হবে অ্যান্সার, ঠিক আছে, ফেলাভিয়ার্স হবে অ্যান্সার, ঠিক আছে। 29 নম্বরে যাচ্ছি আমরা, 29 নম্বর, আইডেন্টিফাই দ্য রাইট পেসিভ ভয়েস অফ ইট ইজ ইম্পসিবল টু ডু দিস, এই যে বাক্যটি দেখা যাচ্ছে, এই বাক্যটির সঠিক পেসিভ ফর্ম কোনটি হবে? ইট ইজ ইম্পসিবল টু ডু দিস, এটির কী হবে, পেসিভটা কী হবে? আপনি খেয়াল করুন এখানে ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব, টু ডু দিস শব্দটি এখানে অবজেক্ট শব্দকে আপনি সোজা নিয়ে আসেন। আপনার একটা মাথায় রাখতে হবে, কথাটা মাথায় রাখতে হবে, পেসিভ ভয়েস মানে হলো বি ভার্বের পরে বি থ্রি, পেসিভ ভয়েস মানে হলো বি ভার্বের পরে হচ্ছে V3, পেসিভ ভয়েস মানে কি বি ভার্বের পরে V3। ওকে, তো এখানে বি ভার্বের পরে V3 কোনটা আছে? বি ভার্বের পরে V3 কোনটা আছে? ক্যান্ট বি ডান, এটা তো বি ভার্ব আছে, এটা তো বি ভার্ব আছে, এটা তো বি ভার্ব আছে, উপরটা আমরা এমনিতে, এ নাম্বারটা আমরা এমনিতে, ক নাম্বারটা এমনিতে বাদ দিতে পারে। এখন এখানে বোঝার মুখ্য বিষয় হচ্ছে কি, অবজেক্ট দিস নিয়ে আসলাম, তারপর যেহেতু এটা ইট ইজ ইম্পসিবল, প্রেজেন্ট ইনডিফিনিট ইজ নিয়ে আসলাম, তারপর ইজটাকে জাস্ট আমরা এখানে বসাই দিলাম, ইম্পসিবল এটা কোনো ভার্ব না, কোনো কাজ করতেছে না, ঠিক আছে। তারপর টুটা বসাইলাম, তারপরে টু ভি ডান কেন বসাচ্ছি এখানে একটা যদি আপনি কথা মাথায় রাখেন, যেটা আসলে স্ট্রাকচারগত দিক থেকে কিন্তু আসে নাই, আমি যে আপনাকে বুঝাবো যে কোন লাইন থেকে টেন্স অনুযায়ী বুঝাবো, নাকি মডাল ভার্ব থেকে আসছে, নাকি রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে আসছে, ওরকম আমি আপনাকে বোঝাতে পারছি না। কী জন্য? দেখেন, ইট ইজ ইম্পসিবল, এটাতে কোনো ক্যান কিছু আছে না, তো আপনি ক্যান না দিলে বাদ দিয়ে দেন, এটা মাস্ট কিছু আছে না, ইম্পসিবল তো এখানে আছে, তাহলে ইম্পসিবল আপনি অ্যান্সার দিয়ে দেন, বি নাম্বারটা অ্যান্সার দেন, আর প্রথমটাতে অ্যান্সার হবেই না, কেননা পেসিভ হতে হলে ভিতরে লাগবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কী জন্য আপনাকে ভেঙে বুঝতে পারেন নাই, কারণ এটাতে আপনি সোজা ধরে নেবেন যে অ্যান্সার কোনটা হবে। তারপর 30 নাম্বার, হি হ্যাড কি হয়েছে, হেডেক, মাথা ব্যথা হয়েছে, হি হ্যাড এ স্ট্রং, আমরা বলি যে আমার প্রচুর মাথা ব্যথা করতেছে, প্রচণ্ড মাথা ব্যথা, আই হ্যাভ এ স্ট্রং হেডেক, আই হ্যাভ এ সিরিয়াস হেডেক, আই হ্যাভ এ অ্যাকিউট হেডেক, আই হ্যাভ এ ব্যাড হেডেক। এখন আপনার কোনটা অ্যান্সার হবে কোনটা একটু মাথায় রাখেন। যেমন মাথা ব্যথাটা কি হতে পারে? স্ট্রং, শক্তিশালী, মাথা ব্যথা কি শক্তিশালী? আমরা কি মানুষদেরকে বলি যে আমার শক্তিশালী মাথা ব্যথা হয়েছিল? না, একটা সেন্টেন্সের সাথে একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ডের যে সঙ্গতি আছে, কোহিরেন্ট মানে সঙ্গতি, সেই জিনিসটা আপনাকে একটু বুঝে করতে হবে। কারণ বিদ্রোহ শব্দের অর্থ কী? বিদ্রোহ শব্দের অর্থ বা কঠোর, মারমুখী, হ্যাঁ, এরকম। তো একজন নতুন ধরেন বিদেশি, উনি বাংলা শিখতেছেন, তো উনি জানেন যে কি কাজী নজরুল ইসলাম হলো একজন বিদ্রোহী কবি। কাজী নজরুল ইসলাম কি বিদ্রোহী, রবীন্দ্রনাথ ঠাকুর,
সরি ভুল হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর কি বিদ্রোহী কবি? ওকে, আমি আসলে গোলাই ফেলছি, কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নাকি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি। ওকে, এখন বিষয়টা হলো ওকে কী বলল, রবীন্দ্রনাথ ঠাকুর হলো একজন বিদ্রোহী কবি। এখন বিদ্রোহী কবি বলল, উনি কি বলছে, বিদেশি মানুষটা বিদ্রোহী না বললে বলল যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন মারমুখী কবি। এখন মারমুখী কবি আর বিদ্রোহী কবি অর্থটা ঠিক আছে, কিন্তু আসলে যে সেন্টেন্সের সাথে কথাগুলো যাচ্ছে কিনা, আমাদের কোহিরেন্ট অনুযায়ী যে সঙ্গতি অনুযায়ী কথাগুলো আছে সেগুলো আমাদের হচ্ছে কিনা, হচ্ছে না। এমন এখানে দেখেন আমার শক্তিশালী মাথা ব্যথা ছিল আমরা বলি নাই, অ্যাকিউট তীব্র মাথা ছিল সেটা তীব্র মাথা ব্যথা বলে থাকি আমরা, সিরিয়াস মারাত্মক মাথা ব্যথা বলে, কিন্তু এখানে অ্যান্সারটা হবে হি হ্যাড এ ব্যাড হেডেক, তার খুব খারাপ মাথা ব্যথা হয়েছিল। এই যে ওয়ার্ডের যে কথাগুলো আছে চাইরোটাই কিন্তু সিনোনিমের মতোই লাগতেছে, কিন্তু আপনার যে মিনিংটা কোনটার সাথে কোনটা মিলাবেন সেটা আপনাকে ভালো করে জানতে হবে। ঠিক আছে? তো এই ভিডিওতে আমি মডেল টেস্ট ২১ থেকে ৩০ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করেছি। দেন পরবর্তী ভিডিওতে আমি ৩১ থেকে ৪০ পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা করব। তো যারা এখনও আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ ইংলিশ সার্চে থাকেন নাই, অবশ্যই থাকবেন। ওখানে প্রচুর পরিমাণে আমি এমসিকিউ প্র্যাকটিস দিয়ে থাকি এবং দৈনন্দিন যে ইংলিশের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকগুলো এবং যে বিষয়গুলো আমাদের প্রবলেম হতে পারে সেগুলো আমি আলোচনা করে থাকি বা এমসিকিউ দিয়ে থাকি। ঠিক আছে? সেখানে, ঠিক আছে? তো আরেকটা বিষয় হচ্ছে, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ওখানে এখন ২১ নং মডেল টেস্ট নিয়ে আমি আলোচনা করছি। ১ থেকে ২০ নং পর্যন্ত মডেল টেস্ট আপনারা সেখানে পেয়ে যাবেন এবং পাশাপাশি সেখানে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট প্লাস জব সিকারদের জন্য এমসিকিউগুলো আমি প্র্যাকটিস করে থাকি এবং পাশাপাশি ইংলিশ গ্রামারের যে বিভিন্ন টুকিটাকি বিষয়গুলো আছে সেগুলো আপনারা পেয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।